আমি প্রভুর সাথে অভিনয় করছি। একজন যক্ষ্মা রোগী হিসাবে উনি আমার সেবা যত্ন করছেন। মাহফুজুর রহমান সাহেব আমাকে একবার ডেকেছিলেন। তো আমি ভয়ে শেষ। যে এইবার বুঝি আমার আর কোনো বাঁচার কোনো উপায় নাই। আমি এই চরিত্রে অভিনয় করতে চাই নাই। কিন্তু ডিরেক্টর সাহেব আমাকে বললেন, "মামলা হয়, জরিমানা হয়, আমার হবে। তুমি কি? তুমি শুধু অভিনয় করো।" পরে শেষে যে ওনার সেই সাহসে আমি এই কাজটা করি। তখন আমি ডিরেক্টরকে বললাম যে, "দেখেন এই কাজটা করতে গেলে তো আমার সমস্যা হইতে পারে।" উনি আমাকে অভয় দিলেন যে, "আপনাকে তো ডক্টর মাহফুজুর রহমান বলছি না। আপনি ডক্টর মতিউর রহমান। আপনি ডক্টর মতিউর রহমান হিসাবে আপনি অভিনয় করবেন। এইখানে আপনার অসুবিধাটা কোথায়?" আমি চাই যে আমার মৃত্যুটা এমন হোক যে কেউ যেন এসে বলতে না পারে যে এই লোকটা খারাপ ছিল। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি একজন অভিনেতা এবং তার আরেকটি পরিচয় আছে, তিনি একজন সরকারি কর্মচারীও কাজ করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা বিভাগে নথি রক্ষক হিসাবে সবাই তাকে চেনেন তার অভিনয়ের সুবাদে। মতিউর রহমান, মিস্টার রহমান, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি অভিনয় করেন অনেক দিন ধরে, প্রায় ৩০০-র মতো নাটক করেছেন। অভিনয় এলেন কি করে? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আসলে অভিনয়টা আমি শখের বসেই আসছিলাম। শখটা হইলো গ্রামের বাড়িতে আমি যাত্রা গানে ওই কমেডি চরিত্রে অভিনয় করতাম। দেখতাম মানুষ খুব মন ভরে হাসে। তা আমি চিন্তা করলাম যে এইরকম একটা যদি আমি কাজ করতে পারতাম। তারপর 1984-এ আমি ঢাকায় আসি। এসএসসি পাস করার পর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাইট কলেজে ভর্তি। তখন বিশ্ববিদ্যালয় কলেজ ছিল। ওখান থেকে গ্রুপে ঢুকবো এরকম চিন্তা ভাবনা ছিল। পরে 91 সালে আমি ঢাকা শুভচং নামে একটা নাট্যদলে ভর্তি হয়ে যাই। তারপরে থেকেই মঞ্চ নাটক, মঞ্চের সুবাদেই আমাকে রওশনারা হোসেন উনি আমাকে বাংলাদেশ টেলিভিশনে নিয়ে আসেন। তারপর বাংলাদেশ টেলিভিশনে আমি কবি নজরুলের একটা নাটক শিউলিমালা, ওই নাটকে অভিনয় করি একটা নায়িকাকে ডিস্টার্ব, মানে তাকে ভালোবাসি, পাগল হয়ে গেছি এই হিসাবে। তারপর থেকেই আমার নাটক কাজ করা শুরু হয়। 2001 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড শিল্পী হিসাবে নাটক করি। আপনার জন্ম টাঙ্গাইলে, সেখানে কোথায় আপনার বেড়ে ওঠা? টাঙ্গাইলেই বেড়ে ওঠা। টাঙ্গাইলে বেড়ে ওঠা। আমি আসলে মা 9 মাস বয়সে মারা যাওয়ার পর আমি দাদির কাছেই থাকতাম। আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন দাদিও মারা গেল। আমি একা হয়ে গেলাম। দাদি আমাকে রান্নাবান্না করে খাওয়াইতো আর বলতো যে, "আমি পারবো না, আমি বয়স হয়েছে, তুই বিয়ে করে নে।" সেই যে একটা বিয়ের শব্দটা মাথায় আসার পর আমি যখন একা হয়ে গেলাম, তারপর ক্লাস 10-এ উঠেই আমি বিয়ে করে ফেলছি। তো যাকে বিয়ে করলেন তখন তার বয়স কত ছিল? আমি ক্লাস 10-এ, ও ক্লাস 7-এ। তার 1 বছর পরে আবার বাচ্চা হয়ে যায়। এখন আপনি 4টা সন্তানের জনক। ছেলেমেয়েরা কি করছে? বড় 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, ওরা ইডেনে লেখাপড়া করতো। আর ছোট মেয়েটা হলো সরকারি মেডিকেল কলেজ, তাজউদ্দিন মেডিকেল কলেজে 4th ইয়ারে আছে। আর একটা ছেলে, সে নটরডাম থেকে পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে পরীক্ষা দেয়, সে মেধা তালিকায় উত্তীর্ণ হয়। বাহ! তাহলে তো আপনার সন্তানদেরকে আপনি খুব হাতে নিজের মানে ছাঁচে আপনি মানুষ করেছেন। এটা বলতে পারেন আর কি। আসলে কি আমি আমার সন্তানদেরকে আমি একটা জিনিস বলতাম যে, "বাবারে, মারে, কোনো টার্গেট করে কোনো কিছু করো না। তুমি তোমার কর্ম করবা, কর্ম তোমাকে জায়গায় পৌঁছিয়ে দিবে।" এই ধ্যান ধারণা থেকে আমিও কাজ করেছি, বাচ্চাদেরকেও এই শিক্ষাটাই দিয়েছি। আপনি রাজুকের একজন সরকারি কর্মী, কর্মচারী। তো রাজুকে তো একটা সাধারণ মানুষেরও বাড়ি, গাড়ি অনেক কিছু থাকে। মেক্সিমাম লোকেরই, অনেকেরই। আপনার নাই? এটা বলতে গেলে কি,
আমি শিল্পী হিসেবে রাজুকে যোগদান করি হলো 1999 সালের জানুয়ারি মাসে। তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। আমাদেরকে 2004 সালে আমরা চাকরিচ্যুত হয়ে হলো 372 জন। মামলা থাকে, এটা 2009 সালে আমরা মামলা ডিগ্রি পাই এবং আমরা আমাদেরকে যোগদান করতে দিচ্ছিল না। নানা রকমের প্রতিকূলতার মাঝখানে আমাদের শেষ অবধি 2018 সালে এসে আমরা চাকরিতে পার্মানেন্ট। 18 থেকে আপনার কয় বছরে আর আমি কি করব, কিছুই তো করার নেই। না, সুযোগ পেলে কি করতেন কিছু, মানে ঘুষ টুস যারা খায়? আমার আসলে ওইভাবে মানে আমি কখনোই ডিউটি করতে পারি নাই যে আমি যে ঘুষ খাবো এরকম কোনো জায়গায়ও আমি ছিলাম না। আর আমার মনে থেকেই ছিল যে মানুষকে ক্ষতি করে বা মানুষকে চাপ দিয়ে মানুষকে বিপদে ফেলিয়ে কোনো কাজই এটা মানব জীবনের জন্য বিরাট বিপদ ডেকে আনে। রাজুকে যারা মানে করেছে কিংবা করছে, তাদের তো অনেকেই অনেক রকম এইরকম দুর্নীতি দমন কমিশনের নানা রকম বিড়ম্বনার মধ্যে পড়ে। এরকম পড়তে দেখলে আপনার কি মনে হয়? খুব খারাপ লাগে আসলে। হাতে গোনা কয়েকজন, বুঝলে, বেশি না, হয়তো হাতে গোনা কয়েকজন, সবাই তো আর খারাপ না। আর আমি মনে করি সবাই ভালো, এর মধ্যে 2-4 জন আর কি ভাত খাইতে গেলে যেরকম ভাত পড়ে ওই রকম অবস্থা নেই আর কি। এটা খারাপ লাগে খুব। জীবন নিয়ে আপনার আক্ষেপ প্রাপ্তি? আসলে কি, সত্য কথা বলতে গেলে আমার জীবনে কোনো আক্ষেপ বলতে কোনো কিছু নাই। আমি যে জিনিসটা জানি যে আমি আমার মতো থাকবো, কারো কোনো ক্ষতি করব না, কারো সাথে খারাপ ব্যবহার করব না, কারো হক মাইরা খাবো না, এই ধ্যান ধারণা নিয়ে ছোট সময় থেকেই আমি একা একাই চলে আসছি। তবে আল্লাহ আমাকে খাওয়ায় পরে খুব ভালো রেখেছেন। একটা নাটকে আপনাকে দেখা গেল যে আপনি গান গাইছেন এবং সে নাটকের কাহিনীটা আবর্তিত হলো অনেকটা আমাদের যে সঙ্গীত শিল্পী আছেন ডক্টর মাহফুজুর রহমান, তার জীবনকে কেন্দ্র করেই মনে হলো। আপনি এই চরিত্রে অভিনয় করার পর কি কখনো ডক্টর মাহফুজুর রহমান সাহেবের মুখোমুখি হয়েছিলেন, কিংবা হলে আপনার সেই অভিজ্ঞতাটা কেমন? আসলে মাহফুজুর রহমান সাহেব আমাকে একবার ডেকেছিলেন। কেন? ডেকেছিলেন অন্য কারণে, কিন্তু আমি ভয়ে শেষ। তো এইবার বুঝি আমার আর কোনো বাঁচার কোনো উপায় নাই। কারণ মাহফুজুর রহমান সাহেবের ব্যঙ্গাত্মক কিছু করতে যায় না, মনে হয় আমার এইবার জেল জরিমানা হবে। তো পরে শেষে দেখলাম যে না, আমি দিয়ে তাইব সাহেবকে বললাম, উনি আমার এলাকার বড় ভাই। তাকে বলার পর উনি আমাকে একটা ধমক দিলেন, হ্যাট, ওইটা নিয়ে কি মাহফুজুর রহমান তোমাকে কোনো কিছু বলবে নাকি? আর মাহফুজুর রহমানের এত কিছু দেখার তো সময় নাই, তুমি আসো তাড়াতাড়ি। গেলাম, পরে দেখলাম যে না, পুরাটাই হলো অন্য। তো উনি আমাকে দেখলেন, মনে হয় উনি এটা দেখছেন কয়েক, দেখা বলে তুমি ভালো থেকো, এই কথাটা বলে আমাকে। আপনি তাকে কি বলছেন? না, আমি বললাম যে ঠিক আছে। উনি যে কারণে ডাকছিলেন সেটা হলো উনি একটা আবেদন করেছিলেন গুলশান বনানীতে। ওনার টাকাটা পুড়েছিল অনেক বছর যাবৎ, 4 লক্ষ টাকা দিয়ে আবেদন করেছিলেন। সেই টাকাটাই উনি নিচ্ছিলেন না, এবং কোনো কারণে আমি একটা নথি খুঁজতে যাই, দেখি যে ওনার এই টাকাগুলো পড়ে আছে। পরে শেষে বললাম যে এইটা কিরকম হয়, আমি একজন শিল্পী মানুষ, আর আমি যে কোনো শিল্পীরই যে কোনো কাজ নিয়ে গেলে সেটা আমি তাৎক্ষণিকভাবে করার চেষ্টা করি, এবং তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করছি এরকম কেউই বলতে পারবে না, জাহিদ হাসান থেকে শুরু করে। তো মাহফুজ সাহেবের কোন গানটা আপনার মনে গেঁথে আছে, যেহেতু আপনি তাকে নিয়ে একটা চরিত্র অভিনয় করেছেন? আসলে কি, গান আমরা আধ্যাত্মিক ধাঁচের লোক, তো আমাদের ওই সমস্ত গানগুলো খুব একটা মনে ধরে না। আমি এই চরিত্রে অভিনয় করতে চাই নাই, কিন্তু ডিরেক্টর সব আমাকে বললেন মামলা হয়, জরিমানা হয়, আমার হবে, তুমি কি, তুমি শুধু অভিনয় করো। পরে শেষে যে ওনার সেই সাহসে আমি এই কাজটা করি।
তারপরে কখনো মনে হয় নাই যে মিডিয়ায় কাজ করে আর একজন মিডিয়া মোগলের চরিত্র অভিনয় করতেছেন, পরে অভিনয়ে কেউ আবার ইয়া বসায় কিনা, কোপ বসায় কিনা? না, এই ভয়টা তো আমি প্রথমেই পেয়েছিলাম। পরে যখন আমি ডিরেক্টরকে বললাম যে দেখেন এই কাজটা করতে গেলে তো আমার সমস্যা হইতে পারে, হুম। উনি আমাকে অভয় দিলেন যে আপনাকে তো ডক্টর মাহফুজুর রহমান বলছি না, আপনি ডক্টর মতিউর রহমান, আপনি ডক্টর মতিউর রহমান হিসাবে আপনি অভিনয় করবেন, এইখানে আপনার অসুবিধাটা হবে, করেন আপনি, আমি দেখব। পরে তো আপনি তো বুঝতে পারছিলেন যে অভিনয়টা কাকে ঘিরে করা হচ্ছে। হুম, এটা বুঝতে পারতেন না যে অভিনয়টা কাকে ঘিরে, সেটা তো বুঝেই আমি না করছি যে এত বড় একটা সম্মানী লোক, তার এগেইনস্টে আমি এটা করব। বললো কোনো চিন্তার কারণ নেই, আপনি ডক্টর মতিউর রহমানের কাজটা করবেন, ডক্টর মাহফুজুর রহমানের না। কোনো এরকম বঞ্চনা মনে পড়ে যে যেদিন আপনাকে একটু তাচ্ছিল্য করা হয়েছিল, তুচ্ছ তাচ্ছিল্য? এইরকম বিটিভিতে করা হয় নাই। বিটিভিতে আমার অনেক নাটক গেছে, সুখী পরিবারের নাটকগুলো আমি করতাম। আমি কবরীর সাথে অভিনয় করছি, একজন যক্ষা রোগী হিসাবে উনি আমার সেবা যত্ন করছেন। মানে যত সুখী পরিবারের যত নাটক আছে, আমার মনে হয় ওখানেই আমার 200 নাটক হবে। বঞ্চনাটা কোথায় ছিল? মঞ্চ করছি হইলো আপনার বেলির। বঞ্চনাটা আমার ওইভাবে কোনো বঞ্চনাই নাই, কারণ হয়তোবা চেহারা টেহারার দিকে অনেক সময় কেউ মনে করে যে কি করবে কি না করবে, নতুন লোকের কাছে গেলে এরকম বলে। তারপরে যখন পারফর্ম করতাম তখন বলতো যে না, ওকে, ওনারা মেনে নিতেন। এবং পরে আমাকে অনেকেই ডাকেন, সঞ্জীব সরকার সাহেব, মাজুদ হোসেন সাহেব, বড় বড় যত ডিরেক্টর আছে, অনিমেষ আয়েশ সাহেব, ওনারা আমাকে খুব করেন। ওনাদের নাটক হইলেই মতি ভাই কোথা আসেন। আর সঞ্জীব সরকারের আমি চিটিং মাস্টারের 400 পর্ব পর্যন্ত আমি করেছি, আবার চিটার অ্যান্ড জেন্টলম্যানের 100তম পর্ব পর্যন্ত করেছি। পরে আমি যখন সময় না দিতে পারি, সে মোবাইলে শুটিং করতে হয়, তো যাইতেই 4-5 ঘন্টা লাগে, আবার আসতে 4-5 ঘন্টা লাগে। একদিন শিডিউল দিলে কাজ করতে পারি না। এই জন্য আমি বললাম যে দাদা আমাকে ছেড়ে দেন, আমি এখানে অভিনয় করতে পারবো না, কারণ মোবাইলে এসে একদিনের শিডিউল দিতে পারি, সেটাও আমি এই যাওয়া আসায় শেষ হয়ে। জীবনে আপনার শেষ ইচ্ছেটা কি আছে? এখন শেষ ইচ্ছাটা হলো খুব সম্মানের সহিত একটা মৃত্যু। আমি চাই যে আমার মৃত্যুটা এমন হোক যে কেউ যেন এসে বলতে না পারে যে এই লোকটা খারাপ ছিল, বা এই লোকটা আমাদের কাছে আমাদের সাথে এই ব্যবহার করছে। মানে এই জিনিসটা আমি চাই, আমি একটা শান্তিময় মৃত্যু চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের অনেকেরই প্রিয় অভিনেতা মতিউর রহমান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।